শুভেচ্ছা সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। প্রিয় দর্শক, সৌন্দর্য আসলে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটোই হতে পারে, তবে কিছু কিছু সৌন্দর্য এত বেশি মোহনীয় থাকে যে তাদেরকে দেখে আমাদের সবসময় মনে হয় এই মানুষটাকে যদি কাছে থেকে জানা যেত তার মনের ভাবনা এবং কিভাবে সে তার সৌন্দর্যকে রক্ষা করে চলেছে বছরের পর বছর, কিভাবে হয়ে আছে আমাদের কাছে তারকাদের তারকা। আজ যে মানুষটি আমার কাছে রয়েছে একদম আমি বলবো কৈশোর জীবনে তার মিডিয়াতে পদার্পণ, তারপরে ধীরে ধীরে আজ একজন ম্যাচিউর পার্সন হয়েছে, কিন্তু তার তারকা খ্যাতি, তার কাজের পরিধির সেই ব্যাপ্তি কৈশোর থেকেই হয়েছে। সেই কিশোরী আনিকা কবির শখকে আমরা সবাই চিনতাম, বাট আজ আপনাদের সামনে একজন পরিণত আনিকা কবির শখকে আমি হাজির করছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে আমাদের প্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল শখ। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, এত সুন্দর ইন্ট্রো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও, যে হাজারো ব্যস্ততা থাকে তোমাদের আমরা জানি, এবং পারিবারিক ব্যস্ততাও থাকে, তার মধ্যেও যে সময় করে তুমি এসেছো। মমতাজ গোল নাম্বার 1 মেহেদি, মানে প্রিয়জন, প্রিয়তমার মেহেদি। থ্যাংক ইউ। শখের কথা যেটি আমি মানে সবসময় বলি, যে একদম কৈশোরকাল বা কিশোরী অবস্থায় একটা মেয়ে যখন তারকা খ্যাতি পেয়ে যায় তখন আসলে সেটাকে মেনটেন করা অনেক টাফ। তাই কি? তোমার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি তোমার কাছে এটা কোনো বিষয়ই ছিল না, নাকি তুমি খেলার ছলেই এনজয় করতে? ফার্স্ট অফ অল, আমি তো একদমই প্রিপেয়ার ছিলাম না যে আমি মিডিয়াতে কাজ করবো অর সামথিং লাইক দ্যাট। আমি কখনো সেলিব্রিটি হব। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আমার বাবার ড্রিম ছিল আমি ডক্টর হব, বাট আমি থাকে না ছোটবেলায় বাচ্চাদের উল্টো পথে হেঁটেছো। একদমই মানে থাকে না বাচ্চাদের সাজুগুজু করতে পছন্দ, সো ওই ফ্যাসিনেশনটাই ছিল। ওখান থেকে আমাকে নাচে ভর্তি করে দিল, নাচের ক্লাসে। সো পরে একটা সময় দেখা গেল যে নাচ করতেই হঠাৎ করে মিডিয়াতে চলে আসা, কোনো প্ল্যান ওয়াইজ না। অ্যান্ড আমার জনপ্রিয়তাটা এত তাড়াতাড়ি হয়েছে যে যখন আমাকে যখন মানুষ চিনতে পারছে তখন আমি জানিই না যে মানুষরা যে আসলে আমাকে চিনতে পারছে, মানে আমি অলরেডি স্টার। সো এটা আমার বুঝে ওঠার আগেই আসলে আমি স্টার হয়ে গিয়েছি। এমন কোনো ঘটনা কি রয়েছে যে ঘটনাটা আসলে তোমাকে বুঝতে শিখিয়েছে যে হ্যাঁ আমি তো এখন মানে সামওয়ান? আমার টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে কি ইউরো লেমনের টিভিসিটা, যেটা রিয়াজ ভাইয়ের সাথে। ওই টাইমে ইউরোর ফিমেল মডেলের কাজ সবসময় ইন্ডিয়ান করতো, বাট আমাকে যখন সিলেক্ট করা হলো তখন সবাই আসলে কনফিউজড হয়ে গিয়েছিল যে এই মেয়েটা কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি। পরে আস্তে আস্তে খুঁজে বের করলো যে না, আচ্ছা এই মেয়েটা তো বাংলাদেশি। সো ইউরো লেমনের জিঙ্গল শুনে সবাই, যে তুমি বলছিলে গুনগুন করে গাইতো, অ্যান্ড সবাই যখন ফার্স্টেই নোটিস করলো যে ও মাই গড, রিয়াজ ভাইয়ার সাথে, মানে অলরেডি একজন প্রমিনেন্ট অ্যাক্টরের সাথে। হ্যাঁ, তখন রিয়াজ ভাই হচ্ছে ফিল্মের সুপারস্টার। হ্যাঁ, সো ওইটা আসলে সবাই অনেক বেশি কানেক্ট করেছে যে ওকে। আর তখন থেকে আসলে সবার আগে চেঞ্জেসটা ছিল আমার স্কুল মানে ক্লাসমেটসদের, আমার টিচার্সদের। ওখানে গিয়ে আসলে প্রতিনিয়তই আসলে কথা বলতে হতো যে আচ্ছা কাজটার সম্পর্কে অভিজ্ঞতা, বা আমি কাজ করছি কেমন লাগছে, তাদের অনেক ভালো লেগেছে। অ্যান্ড হয় না সবচেয়ে বড় চেঞ্জ যেটা থাকে যে বেস্ট ফ্রেন্ডগুলো একটু পরপর হয়ে যেতে থাকে, তুমি থেকে আপনি করে কথা বলা শুরু করে। ওই জিনিসগুলো আসলে হচ্ছিল, কারণ ওই সময়টাতে আমাদের জগতে আমাদের বন্ধুরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওরা একটা সময় মনে করছিল যে আমি হয়তো অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমি হয়তো এখন ওদেরকে কেয়ার করব না, আমি হয়তো পর হয়ে গিয়েছি, এরকম একটা ট্রিট করছিল আর কি। স্কুল অ্যান্ড ফ্রেন্ডদের কথা তো শুনলাম, বাট পাড়া প্রতিবেশী, যখন আমরা কিশোরী সময়টাতে আসলে পদার্পণ করি, আশেপাশের 2-4টা বাড়িতে সুন্দর সুন্দর কিছু ছেলে থাকে, বা একটু বড় ছোট কিছু ছেলে তো থাকে, তারা কিন্তু ওই মেয়েটাকে দেখে, কথা বলার চেষ্টা করে। এলাকার ছেলেদের চোখে শখের অবস্থান কি ছিল? আমি এত মানে এই, যদিও আন্টি অলওয়েজ তোমার সাথে থাকতো, আই নো দ্যাট, আম্মু বাবা সবসময় সাথে থাকতো। অ্যান্ড আমি সবসময় যেটা বলি যে আমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে। অ্যান্ড আমি ছোট থেকে, যদিও পুরান ঢাকার মেয়ে, আমি বড় হয়েছি পুরান ঢাকাতেই, আমার বাবা দাদা সবার বাড়ি ওখানে, বাট থাকে না যে আমি এত বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড যে আমি সকালবেলা জাস্ট স্কুলে যেতাম,
স্কুল তোমার থেকে স্কুল বাসায় কোনটা ছিল? আসতাম। আমার দুটো স্কুল ছিল, আমি গ্যান্ড্রা স্কুল ছিল অ্যান্ড শের বাংলাতে আমি ছিলাম ওকে। দুটোতে। আমার গ্যান্ড্রা হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট হয়েছে, শের বাংলাতে আমি জাস্ট 2 ইয়ার্স ছিলাম। অ্যান্ড থাকে না যে জাস্ট স্কুল কোচিংয়ে যাওয়া আসার জন্য বা নাচের ক্লাসে যাওয়া আসার জন্য বা কাজ থাকলে যাওয়া আসার সময়টুকু, এছাড়া আমাকে কেউই কখনো দেখতো না, মানে আমি এতটাই ঘরকুনে ছিলাম। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। শখ শুরুটা এত সুন্দর, এত স্মুথ ছিল এবং তার পরবর্তীতে বড় পর্দায় পদার্পণ, তাও আবার মেগাস্টার শাকিব খানের সাথে, অ্যান্ড সুপার ডুপার হিট চলচ্চিত্র। তারপরে আমরা কেন আসলে তোমাকে নিয়মিত পেলাম না মুভিতে? এটা আসলে আমি অলওয়েজ বলি, যেটা হয়েছে সবাই জানে আমি অনেক আর্লি স্টেজ থেকে আসলে কাজ শুরু করেছি। অ্যান্ড আমার মুভিটা আমি যখন করেছি তখন আসলে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই করে ফেলেছি। থাকে না যে আমি জাস্ট কাজ শুরু করেছি অ্যান্ড বাংলা লিঙ্কের সাথে ট্যাগড হয়েছি, অ্যান্ড ওই টাইমটায় আমার স্টাডি, বাংলা লিঙ্কের এত কাজ, সব কিছু মিলে আসলে মানে আমার ওই সময়টুকুই ছিল না নাটক করার। ওইখানে আমি ফিল্মের প্রপোজাল পাই, সো মনে হয়েছে ওকে ফাইন, একটা করা দরকার, কারণ আমার কলিগরা আমাকে বলছিল যে শখ, এটা অনেক গোল্ডেন একটা অপরচুনিটি, এটা সবাই পায় না। কাজটা করা কোনো কিছু বুঝে ওঠার আগেই, বাট আমি আসলে পার্সোনালি মুভি নিয়ে এতটা ইন্টারেস্টেড ছিলাম না, দ্যাটস ওয়াই আমার আসলে মুভি করা হয়নি। এখন যদি আবারও চলচ্চিত্রের অফার আসে, তাহলে কোন বিষয়টাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবে? আমি প্রেফার করি একজন ভালো ডিরেক্টর, ভালো স্টোরি, দেন আমার হিরো। আমার ডিরেক্টর যদি ভালো হয় তাহলে মানে আমার যেটা বিশ্বাস যে কোনো নর্মাল স্টোরিও অনেক থাকে না, অনেক সুন্দর হয়ে যায়, অনেক সুন্দরভাবে কাজ করা যায়, অনেক ক্যারেক্টার ডেভেলপড হয়ে যায়। আর কোয়ার্টিস্টটা আসলে নেসেসারি না, কোয়ার্টিস্টটা আসলে গল্প অ্যান্ড ডিরেক্টর ভালো হলে কোয়ার্টিস্ট আলটিমেটলি যেই হোক না কেন একটা সুন্দর কিছু দাঁড়িয়েই যায়। সো এই দুইটার অপেক্ষায় আছি। আমরাও অপেক্ষায় আছি আবারও কবে আনিকা কবির শখকে আমরা দেখতে পাবো, বিকজ ওই যে আমি প্রথমে বললাম যে মানে একদম কৈশোর কাল যেটাকে আমরা বলি, সেই সময়টাতে কাজের ম্যাচুরিটি আর এখনকার কাজের ম্যাচুরিটি কিন্তু অন্যরকম হবে, বিকজ তোমার ভাবনা, তোমার বাস্তবতা, সবকিছুর চিন্তা শক্তির প্রসারতাই সবকিছুই কিন্তু তোমার কাজের উপরে রিফ্লেক্ট করবে। কাজের এক্সপিরিয়েন্সটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ কি আমি শুরুতে, আমরা তো প্রতিনিয়ত কাজ শিখি, আমি এখন ম্যাচিওর হয়েছি বাট এখনও আমি শিখছি, বাট আর্লি স্টেজে আমি যতটুকু কনফিডেন্টের সাথে কাজটা করতে পেরেছি, আমার মনে হয় এখন যদি আমার কাছে কোনো ভালো গল্প আসে আমি তার থেকে অনেক বেটার কাজ করতে পারবো। শখের স্কিন আমি জানি না এখন তুমি কতটা মেইনটেইন করো, বাট তুমি না, একটা সময় ছিল যে সবাই শখের স্কিন নিয়ে খুব গল্প করতো, মানে সেই সময়টাতে আমি তোমাকে সরাসরি দেখিও নি, তোমার নাচের একজন ব্যাচমেট ছিল, মানে শি ইজ মাই বেস্টি, তো ও অলওয়েজ বলতো যে তোমার স্কিন এত সুন্দর, এত ফ্ললেস এবং তুমি অনেক টেক কেয়ার করো। ব্যাপারটা কি আসলে তাই? আমি একদমই মেইনটেইন করতে পারি না, আপু, সত্যি কথা। অ্যান্ড ছোটবেলা থেকেই আমার কাছে আমার ফেভারিট প্রোডাক্ট হচ্ছে, আমি এখনো যেটা ইউজ করি, যে বেবি লোশন, বেবি ময়শ্চারাইজার ক্রিম, অ্যান্ড আমি আসলে 12 মাস পাউডার ইউজ করি। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্মে তো এখন প্রচুর কাজ হচ্ছে, অ্যান্ড ওটিটিতে তুমিও কাজ করছো, তোমার কাছে টেলিভিশন নাটক আর ওটিটির মধ্যকার পার্থক্যটা কি মনে হয়েছে? অ্যাজ আ আর্টিস্ট আমি বলবো পার্থক্য কোনো জায়গাতেই না, মানে অ্যাক্টিং ওখানেও করা লাগে, এখানেও অ্যাক্টিং করা লাগে, বাট হ্যাঁ ওটিটিটা হওয়াতে টেলিভিশনে হচ্ছে কি কোনো লিমিট নেই, যে যখন খুশি, আমি যদি অডিয়েন্সের কথা চিন্তা করে বলি, চ্যানেল চেঞ্জ করে দেখতে পারছে, আর ওটিটির জন্য একটা স্পেসিফিক দর্শক থাকে, ওই দর্শকের বাইরে টাকা খরচ করে ওই প্ল্যাটফর্মে ওই কাজগুলো দেখে। সো এটাই আসলে মেইন ডিফারেন্স, এছাড়া খুব একটা ডিফারেন্স নেই, কাজ তো আমাদের দোনো সেক্টরে। অনেকেই বলে ওটিটিতে ডিরেক্টররা নতুন কিছু দেখানোর সুযোগ পায়, একজন আর্টিস্ট তার নিজেকে তুলে ধরার সুযোগ পায়, তোমার তেমন কিছু কি মনে হয়েছে? এটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই জন্য যে তোমার যে এক্সপিরিয়েন্সের মানে সময়টা, ইটস লং টাইম, রাইট, ইটস বিন লং টাইম, সো সেই জায়গা থেকে তুমি পার্থক্যটা অনেক ভালো বুঝবে যে 2008-এ কেমন ছিল, 2015-তে কেমন হয়েছে, আর 2025-এ এসে আসলে কেমন হচ্ছে।
আসলে আপু আমি বলবো যে একজন আর্টিস্ট হিসাবে আমার কাছে তেমন একটা পার্থক্য লাগে না, কারণ কি কাজ যখন আমরা করি কাজের ডেডিকেশন কিন্তু সব সেক্টরেই থাকে। এমন না যে আমি নাটক যখন করছি তখন আমার ডেডিকেশন কম, ওখানে আমি নর্মালি অ্যাক্টিং করছি, আমি যখন ওটিটিতে করছি তখন আরেকটু ভালো করে করছি, বা মুভিতে যখন করছি তখন আরও ভালো করে করছি। ইটস নট লাইক দ্যাট। আমি যে কোনো সেক্টরেই কাজ করি না কেন আমি প্রপারলি কাজ করছি, আমার 100% ডেডিকেশন দিয়ে, আমার 100% এফোর্ট দিয়ে অ্যাক্টিং এর জায়গাটা, তুমি তোমার জায়গাটা সব জায়গাতেই সব জায়গাতেই আমি সমান। তো এখানে আমার কাছে ডিফারেন্স খুব তেমন লাগে না, কারণ প্রত্যেকটা জায়গাতেই আসলে আমাদের নতুন নতুন ক্যারেক্টার নিজেকে প্রেজেন্ট করতে হয় অ্যান্ড নতুন করে নিজেকে তুলে ধরতে হয়। সো সব জায়গাটাই সেম। অনেকে বলে, বাট আমার কাছে অ্যাকচুয়ালি তা মনে হয় না, সবসময় একই রকম মনে হচ্ছে। মমতাজ রেড গোল্ড মেহেদি, মানে প্রিয়জন প্রিয়তমার মেহেদি। শখের কাছে একটা বায়না ধরতে চাই। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ প্লিজ। শখ যদি গান গায় সেটা শুনতে কেমন লাগবে? দুটো লাইন, প্রিয় গান হয় না, গুনগুন করে আমরা গাই। আমি খুবই বাজে সিঙ্গার, আমি একদমই গান গাইতে পারি না। তুমি যদি আমাকে নাচতে বলতে আমি নাচতে পারতাম কনফিডেন্টলি। বিকজ নাচটা তো অ্যাকচুয়ালি তোমার প্রতিদিনের একটা কাজ। আচ্ছা শখ, তোমার চোখ তো খুব সুন্দর। সো নাচের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে চোখটা খুব ইম্পর্ট্যান্ট, আবার চোখ নিয়ে অনেক গান এক্সপ্রেশন এক্সপ্রেস করার জন্য। আমি গানের প্রসঙ্গে আসতে চাই আবার, যে চোখ নিয়ে অনেক গানও হয়। তো এমন কোন গান আছে যেটা তোমাকে প্রায়ই শুনতে হয়েছে তোমার চোখ নিয়ে? আমার শুনতে হয়েছে মানে কেউ একজন আমাকে কেউ ডেডিকেট করেছে? রাইট না, অ্যাকচুয়ালি এমন কেউ নেই। আই এম ভেরি আনলাকি। ইয়েস ইউ আর। ইয়েস আই অ্যাম। আমি তো মনে হয় যে তোমাকে দেখলে আমি প্রথমে যে গানটা করব সেটা হচ্ছে চোখ যে মনের কথা বলে। ও রিয়েলি? চোখ যে মনের কথা বলে, তাই না? তো না সত্যি বলো, এরকম গান কি কেউ গেয়েছে তোমার জন্য? কবিতা কেউ লিখেছে? আমার জানা মতে না। নাকি ওটা তোমার কাছে পর্যন্ত পৌঁছায়নি? আমার আগে পেছনে আমি জানি না, বাট আমার জানা মতে না। আচ্ছা, ভাইয়া তোমাকে কোন গানটা অলওয়েজ ডেডিকেট করে? এক এক সময় এক এক গান, স্পেসিফিক মানে তোমার মুড ওয়াইজ কোন কথাটা তোমাকে বললে তুমি সবচেয়ে বেশি খুশি হও? আমার হ্যাপিনেস আসলে অনেক ছোট ছোট ব্যাপারে, কোনো স্পেসিফিক নেই। কোনো ছোট ছোট ব্যাপারে, যে কোনো ছোট ছোট ব্যাপারে আমি খুশি হই, সেটা যদি আমার সাথে রিলেট করে। স্পেসিফিক যদি বলে তাহলে আমাকে যদি কেউ ট্রাভেলিংয়ের কথা বলে যে শখ তোমাকে নিয়ে আমি অমুক জায়গায় ট্রাভেলিংয়ে নিয়ে যাব, আমি অনেক খুশি হব। মানে ঘুরতে আমার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, লাইক দেশে হোক দেশের বাইরে হোক, আমার ভীষণ পছন্দ। এটা আমার হবি বলতে গেলে। তুমি যেহেতু পুরান ঢাকায় ছোট থেকে বড় হয়েছো, বর্ন এন্ড বট আপ সব কিছু পুরাতন ঢাকা, ডেফিনেটলি তুমি ফুডি। আমি অনেক ফুডি, আমি অলওয়েজ অনেক ফুডি। প্রিয় খাবার আমার অল টাইম ফেভারিট খাবার হচ্ছে আমার আম্মুর হাতের রান্না। আমার মার হাতের গরুর মাংস অ্যান্ড ভর্তা আমার ভীষণ পছন্দ। অ্যান্ড এছাড়া আমি অনেক স্পাইসি লাভার। আমার অনেক মুড চেঞ্জ হয়, মুডের সাথে সাথে আমার খাবার চেঞ্জ হয়। লাইক এখন আমার ফেভারিট হচ্ছে সুশি, মোমো, মানে জাপানিজ কুইজিন আমার অনেক পছন্দ। মানে জাপানিজ এন্ড চাইনিজ না, কোরিয়ান। হ্যাঁ, কোরিয়ান এন্ড জাপানিজ কুইজিনটা এখন অনেক পছন্দ। অ্যান্ড সামটাইমস মুডের উপর ডিপেন্ড করে আসলে। আচ্ছা, এই যে মুড সুইং হয় বললে, মুড সুইং হলে মানে সেটা যদি নেগেটিভ হয় তাহলে কার উপরে দিয়ে আসলে ঝড়টা যায়? সেটা কি ভাইয়া, আন্টি অর বেবি? নো ওয়ান। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক বেশি রাগ ছিল, এখনো রাগ আছে, বাট এখন মানে নায়িকাদের যেটা হয় অনেক বেশি মানে নোজি থাকে, অনেক বেশি রাগ হয়, এটা আমাকে দিতেই হবে এখন, এটা আমাকে পেতেই হবে এখন, এই টাইপের রাগ ছিল? না না না, দিতে হবে পেতে হবে এই টাইপের রাগ আমার কখনোই নেই। মানে আমার রাগ হচ্ছে গিয়ে যে আমি মিথ্যা একদম টলারেট করতে পারি না, সেটা যেটাই হোক, ভালো হোক খারাপ হোক। আমার কথা হচ্ছে আমার খুব কাছের মানুষ যারা, তারা আমার কাছে এসে যদি মিথ্যা কথা বলে সিলি ব্যাপারেও, সেটা আমি খুব বিরক্ত হই, তখন আমি অনেক রাগ হয়ে যাই আর কি। আমার কথা হচ্ছে তুমি ভালো করো খারাপ করো যেটাই করো, বাট আমাকে তুমি সত্যিটা বলো যদি বলতে চাও, আর যদি না বলতে চাও ইগনোর করো, এটাতে আমার কোনো প্রবলেম নেই। আর এখন যেটা হয়, এখন রাগটা আমার এমন হয়ে গেছে, এখন আমার রাগটা না বোঝা যায় না।
আমি অনেক বেশি রাগ হলে আমি চুপ হয়ে যাই। তার মানে ধৈর্য শক্তিটা অনেক বেড়ে গেছে। এক্স্যাক্টলি, ইটস কল্ড ম্যাচুরিটি। এক্স্যাক্টলি। এবারে আমাকে একটু বলো, আমরা সব সময় শুনে আসি যে নায়িকারা হচ্ছে টাইম মেনটেন করে না, নায়িকারা অনেক বেশি নখরামি করতে পছন্দ করে, তারা লেট করে যাবে এটাই হচ্ছে তাদের নিয়ম। বাট সেই জায়গায় শখ ব্যাক টু ব্যাক তোমার সাথে আমার 2 দিন দেখা হয়ে গেল, আমি দেখলাম তুমি সময়ের আগেই তুমি চলে এসেছো একদম পরিপাটি হয়ে রেডি হয়ে, তারপরে এবং তুমি খুব, আমি বলবো ইজি গোয়িং, মানে স্মুথলি সবাইকে খুব কমফোর্ট জোনে রাখতেছো। এটা কি মনে হয় যে এই যে তথাকথিত নায়িকাদের যে ক্যারেক্টার, এ কারণেই ওরকম নায়িকা হতে পারো নাই, জাস্ট সবার কাছে প্রিয় শখ থেকে গেলে? আমার বাবা মা আমাকে সবসময় বলেছে, শখ তুমি লাইফে যত বড়ই হয়ে যাও না কেন, যাই হয়ে যাও না কেন, সবসময় ডাউন টু আর্থ থাকবে। কারণ তুমি নায়িকা না তুমি শখ, এটা আসলে কাউন্ট করার ব্যাপার না। তুমি একটা ভালো মানুষ, এটা সবাই তোমাকে কাউন্ট করবে। সো অলওয়েজ তুমি মানুষের সাথে ডাউন টু আর্থ থাকবে, টাইম মেনটেন করবে, তোমার কথা যেন কাজের সাথে মিল থাকে, এই জিনিসগুলো জাস্ট মেনটেন করবে। অ্যান্ড নায়িকা হওয়ার আসলে আমি বললাম না যে আপু টেন্ডেন্সিটা আমার আসলে ছোটবেলা থেকেই ছিল না। আমি তো অল অফ আ সাডেন সব কিছুই পেয়ে গিয়েছি। এটা আমার আসলে পাওয়ার জন্য স্ট্রাগল বা যুদ্ধ, কোনো ধরনের পলিটিক্স, কোনো ধরনের বাজে কিছু করা লাগেনি। সো আর আমি আসলে অনেক সিম্পল লাইফ লিড করি, তো যেটার কারণে আমি বললাম যে আমি অনেক লেট করে গেলে মানুষরা আমাকে বলবে ও মাই গড শখ তো অনেক বড় নায়িকা। নো, ইটস টোটালি রং। এই পার্সপেক্টিভটাই টোটালি রং। কারণ কি, নায়িকাদের বা একটা সুপারস্টার যেই হোক না কেন, তাদের উচিত টাইম মেনটেন করা। কারণ তার জন্য পুরা ইউনিট, পুরা সেট, পুরা সব কিছু ওয়েট করবে। সো সেই যদি সব কিছু মেনটেন না করে, তার কথা কাজের সাথে যদি মিল না থাকে, সে 2 দিন নায়িকা থাকবে, 3 দিনের দিন সে পড়ে যাবে। তুমি যেমনটা আছো তেমনটাই থাকো, অ্যান্ড দ্যাটস ওয়াই এত লম্বা একটা ক্যারিয়ার, এটাকে তুমি খুব সুন্দর স্মুথলি ক্যারি অন করে যাচ্ছ। তোমার অনেক অনেক ভালো কাজের প্রত্যাশায় আমরা রয়েছি, যেহেতু নতুন বছর সামনে, ঈদ, সে সব কিছু মিলিয়ে সুন্দর সুন্দর কাজ আমরা পাবো, এটাই প্রত্যাশা রাখি। অ্যান্ড থ্যাংক ইউ শখ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে, অ্যান্ড থ্যাংক ইউ স্টার টক সবাইকে ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার জন্য চমৎকার একটা গিফট হ্যাম্পার রয়েছে আমার মমতাজের পক্ষ থেকে। সো এটা আমি তোমাকে হ্যান্ড ওভার করবো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আড্ডায়, কথায়, সব কিছুতে আসলে আমাদের সময়ের ঘন্টা বলছে এখন বিদায় নিতে হবে। সো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, তবে আগামী আয়োজন আবারও ফিরে আসবো আপনাদের জন্য, আপনাদের পছন্দের তারকা এবং তার জীবনের নানা কথা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এসিটিভির সাথে, আর চোখ রাখুন আমাদের আয়োজন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস স্টার টকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। নাম্বার 1 হেয়ার রিমুভাল ক্রিম, সৌন্দর্যের আত্মবিশ্বাস।